সারা পৃথিবী তখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় প্রতিটা দেশের প্রায় প্রতিটা সাধারণ মানুষকে আতঙ্কিত করে রেখেছে। ঠিক এই সময়েই এমন একটা খবর ভেসে এলো যা অবিশ্বাস্য এবং অবাস্তব। কানাঘুষো খবর এলো যে এমন একটা এক্সপেরিমেন্ট নাকি করা হয়েছে যা একটা গোটা জাহাজকে প্রথমে অদৃশ্য করে দিয়েছিল আর তারপরে আবারও তাকে ফিরিয়ে এনেছিল। এই ঘটনার কথা সামনে আসার পরে সাধারণ মানুষের মনে অস্বাভাবিক আতঙ্কের সৃষ্টি হয়। যদিও আবার অনেকেই বলল যে না না, এই খবরের কোনো বাস্তবতা নেই, এরকম আবার হতে পারে নাকি। কিন্তু সত্যি সত্যি কি ঘটেছিল, কি হয়েছিল ওখানে, চলুন আজ বরং সেই নিয়েই আমরা একটু আলোচনা করি। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড অদৃশ্য জাহাজের রহস্য। যে সময়ের কথা বলছি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে এমনিতেই সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তখন 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা মধ্য গগনে। শত্রুসুলভ দেশগুলো তখন প্রায় সব সময় একে অপরকে সন্দেহের দাঁড়িপাল্লায় মেপে চলেছে। ঠিক এরকমই একটা অস্থির সময় এই ঘটনার কথা সামনে আসায় সাধারণ মানুষের মনে আতঙ্কের মাত্রা আরও বহুগুণ বেড়ে গেল। ইউএসএ এমনই একটা দেশ যারা তাদের নিজেদের বিজ্ঞান এবং যুদ্ধ পদ্ধতিকে দিনে দিনে আরও অ্যাডভান্সড করার জন্য অদ্ভুত অদ্ভুত এক্সপেরিমেন্ট করার জন্য বিখ্যাত বা বলা যেতে পারে কুখ্যাত। এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সেই সব পরীক্ষা নিরীক্ষা মানবতা বিরোধী এবং সময় সময় তার বলি হয়েছে সাধারণ থেকে বিখ্যাত বহু মানুষজন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টের আড়ালে এই সব মানবতা বিরোধী সিক্রেট এক্সপেরিমেন্টগুলো চালিয়ে আসছে। আর এই সব কিছুর মূলে থাকে ইউএসের ইন্টেলিজেন্স সংস্থা সিআইএ, অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। আজ বলবো সেরকমই একটা এক্সপেরিমেন্টের কথা যা সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। এই ঘটনাটা ঘটেছিল 1943 সালের 28শে অক্টোবর পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ডে, এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট রেইনবো। সিআইএ এবং ইউএস নেভির যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষা চালানো হয়েছিল। যদিও যখন এই এক্সপেরিমেন্টের কথা সামনে এসেছিল, প্রতিবারের মতনই সিআইএ এবং ইউএস গভর্নমেন্ট নির্দ্বিধায় তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আর সত্যি বলতে তা কোনো নতুন ব্যাপার নয়, এরকম বহু বিতর্কিত এক্সপেরিমেন্টের কথা তারা সবসময় অস্বীকার করে এসেছে। তাকে হোক্স বলেছে, কনস্পিরেসি থিওরির নাম দিয়ে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। এমনকি যারা যারা হুইসেল ব্লোয়ার হিসেবে সামনে এসেছেন তাদেরকে প্রায় প্রতি ক্ষেত্রেই হয় সাইলেন্ট করে দেওয়া হয়েছে কিংবা ট্যাক্টফুলি পাবলিক হিউমিলিয়েশনের সামনে ফেলা হয়েছে। তাদের বাঁচিয়ে রেখে তাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া হয়েছে, কিংবা অদ্ভুত পরিস্থিতিতে দেখা গেছে যে তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিয়েছে। যদিও পরে অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে যে কিছু তো হয়েই ছিল। বিশেষ করে যেসব এক্সপেরিমেন্টগুলোর ক্ষেত্রে তারা সব রকমের ট্রেসকে মুছে দিতে পারেনি, যেমন ধরুন MK আল্ট্রা, টাস্কিকি সিফিলিস স্টাডিজ, অপারেশন সি স্প্রে, অপারেশন মিডনাইট ক্লাইম্যাক্স, হিউম্যান রেডিয়েশন এক্সপেরিমেন্ট, এরকম আরও বেশ কিছু। এগুলোর প্রমাণ সম্পূর্ণ লোপাট করতে পারার আগেই তা বাইরে জনসমক্ষে চলে এসেছিল। কিন্তু ভাবুন, এরকম কত এক্সপেরিমেন্ট আছে যা স্রেফ অস্বীকার করা হয়েছে যেহেতু তার কোনো প্রমাণ বাইরে আসেনি। তো যাই হোক, যা বলছিলাম, এই পরীক্ষা চালানো হয়েছিল ইউএসএস এলড্রিজ নামে একটা ডিস্ট্রয়ার জাহাজের ওপরে। বলা হয় যে এই পরীক্ষার উদ্দেশ্য ছিল শত্রুদের রাডার থেকে জাহাজকে অদৃশ্য করার উপায় বার করা। এমনকি দৃষ্টিপথ থেকে সম্পূর্ণভাবেই অদৃশ্য করে দেওয়াই নাকি এই এক্সপেরিমেন্টের মূল লক্ষ্য ছিল। এই পরীক্ষায় স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরির সাহায্য নেওয়া হয়েছিল বলেই বলা হয়। এই থিওরি মতে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে লাইট এবং গ্র্যাভিটিকে অল্টার করা সম্ভব, এবং তার ফলে লাইট ওয়েভ ভেঙে গিয়ে বস্তুটা দৃষ্টিপথের বাইরে চলে যায়। এরপরে আমি চেষ্টা করব বিষয়টার একটা টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়ার, অর্থাৎ আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণা অনুযায়ী ব্যাখ্যা করব। আপনি যদি সেই ব্যাখ্যা শুনতে না চান তাহলে ঠিক 4 মিনিট 44 সেকেন্ড স্কিপ করে যান। সাধারণভাবে বোঝাতে গেলে এটা কিভাবে হওয়া সম্ভব আমরা এবার সেটাই বোঝার চেষ্টা করব। প্রথমেই তার জন্য বুঝতে হবে যে আমরা দেখি কিভাবে। ঘুটঘুটে অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না,
কিন্তু আলোর মধ্যে আমরা সব কিছু দেখতে পাই, তাই তো? কেন দেখতে পাই? কারণ আলো যে বস্তুর ওপরে পড়ে তা কিছুটা আলো শোষণ করে, বাকিটা প্রতিফলিত করে। আর সেই প্রতিফলিত আলোই আমাদের চোখে এসে পৌঁছায় এবং আমাদের ব্রেন তার একটা ইমেজ তৈরি করে, যার ফলে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। আলো যদি কোনো বস্তুর ওপরে পড়ে প্রতিফলিত না হতো, কিংবা আলোর পথ যদি এমনভাবে ঘুরিয়ে দেওয়া যেত যাতে তা আর সেই বস্তুর ওপরে না পড়ে, তাহলে কিন্তু আমরা সেই বস্তুকে দেখতে পেতাম না। অর্থাৎ আমরা কোনো বস্তুকে যে দেখতে পাই তার কারণ সেই বস্তুটা সেখানে আছে বলে নয়, বরং সেই বস্তুর ওপরে আলো পড়ে তা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, তাই আমরা তাকে দেখতে পাই। যদিও আদর্শ কালো কিংবা আদর্শ সাদা বলে কিছুই হয় না, অন্তত আমাদের এই জানা পৃথিবীতে। কালো তা সে যতই কালো হোক তা কিছু একটু প্রতিফলিত তো করবেই। আর তাই আমরা খুব অন্ধকার ঘরেও কিছুক্ষণ পরে চোখ সয়ে যাওয়ার পরে অবয়ব অন্তত দেখতে পাই। কিন্তু যদি কোনো বস্তুর উপরে যে আলো এসে পড়েছে তারই পথ পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে? অর্থাৎ ধরুন আলো যে পথে এসে একটা বস্তুর উপরে পড়ছে, কিংবা তা সেই বস্তুর থেকে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসছে, সেই পথটাকেই যদি পাল্টে দেওয়া যায়, তাহলে? এটা বুঝতে হলে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে। আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা প্রত্যেকে ডুবে আছি, অর্থাৎ আমাদেরকে ঘিরে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমরা একে দেখতে পাই না, কিন্তু এর অস্তিত্বকে আমাদের বর্তমান জীবনের প্রতিটি ক্ষেত্রে অস্বীকার করার কোনো জায়গাই নেই। কারণ মোবাইল থেকে ওয়াইফাই, মাইক্রোওয়েভ থেকে টিভি, রিমোট, যা যা কিছু আপনি টেকনোলজি ভাবতে পারেন তা এই শক্তিরই দান। এমনকি আমাদের শরীরের প্রত্যেকটা অণুপরমাণুর গতি প্রকৃতি থেকে দেহের প্রতিটা ইন্টারনাল অর্গানের ফাংশন নির্ধারণ করে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। লাইট, গ্র্যাভিটি এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই তিনটেই হলো ফান্ডামেন্টাল ফোর্সেস। অর্থাৎ আমাদের এই জগৎ এবং বহির্বিশ্ব সম্বন্ধে এখনও অবধি বিজ্ঞান যতটুকু জানতে বা বুঝতে পেরেছে তার উপরে নির্ভর করে বলা যায় যে এই তিনটে ফান্ডামেন্টাল ফোর্সের প্রভাবেই জগৎ সংসার পরিচালিত হয় এবং এই তিনটে ফোর্স একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন লাইট হলো ফোটন, যা চার্জলেস মাসলেস পার্টিকেল, যা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডেই ট্রাভেল করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড চার্জড হয় মুভমেন্ট থেকে, যেমন কারেন্ট, মুভমেন্টস অফ ইলেকট্রন ইত্যাদি। যে কোনো রকম আলো বলুন, রেডিও ওয়েভ বলুন, এক্স রে বলুন, সবই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অংশ। এবার গ্র্যাভিটির দু রকমের ব্যাখ্যা আছে। স্যার আইজ্যাক নিউটনের মত অনুযায়ী গ্র্যাভিটি হলো এক ধরনের ফোর্স যা যে অবজেক্টের মাস আছে তাকে আকর্ষণ করে। অর্থাৎ নিউটনের মতে যে বস্তুর ওপরে গ্র্যাভিটির প্রভাব থাকবে তার মাস বা ভর থাকতে হবে। কিন্তু লাইট বা ফোটন কণিকার কোনো ভর বা মাস নেই। তাহলে প্রশ্ন উঠে যায় যে সেই ক্ষেত্রে কীভাবে ফোটনের ওপরে গ্র্যাভিটি কাজ করছে। এবার তা জানতে হলে আমাদের তখন বুঝতে হবে স্যার অ্যালবার্ট আইনস্টাইন গ্র্যাভিটির বিষয়ে কী বলেছেন। আইনস্টাইনের মতে গ্র্যাভিটি ফোর্স নয়, বরং তা হলো স্পেস টাইমের কার্ভেচার, আর তা শুধু মাস নয়, বরং মাসের পাশাপাশি এনার্জি এবং মোমেন্টামকেও তাই প্রভাবিত করে। এই থিওরি অনুযায়ী আলো এবং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিও আবার গ্র্যাভিটিকে প্রভাবিত করে। অর্থাৎ আলো, গ্র্যাভিটি এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একে অপরকে প্রভাবিত করে। তাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে অপটিমালি অল্টার করে প্রডিউস করলে তা স্পেস টাইম কার্ভেচার এমনভাবে তৈরি করতে পারবে যা আলোর গতিপথ এভাবেই পাল্টাবে যাতে তা টার্গেটেড বস্তু, অর্থাৎ এক্ষেত্রে ইউএসএস এলড্রিজের উপরে না পড়ে তা বেঁকে যাবে, আর তাই তার দৃষ্টিপথের বাইরে চলে যাবে এবং তা দেখা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে যা হয়েছে বলে মনে করা হয় তা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার ইন্টেন্সিটি এবং কন্ট্রোল হারিয়েছিল, এবং তার ফলে এই এক্সপেরিমেন্ট যে শুধু আলোর গতিপথকে অল্টার করেছিল তা নয়, বরং স্পেস টাইম ফেব্রিক এতটাই সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করেছিল যা হয়তো ওয়ার্মহোল তৈরি করে ফেলেছিল, যার ফলে ইন্টারডাইমেনশনাল টেলিপোর্টেশন হয়ে থাকতে পারে, কিংবা স্পেস টাইম ডিসপ্লেসমেন্টের ফলে অন্য সময় অন্য জায়গার পোর্টাল খুলে গিয়ে থাকতে পারে। এবার আপনার হয়তো মনে হচ্ছে এই ইউএসএস এলড্রিজ নামের জাহাজটার সঙ্গে ঠিক কী হয়েছিল। আপনারা তো আগেই শুনেছেন 1943 সালের 28শে অক্টোবর এই পরীক্ষাটা করা হয়েছিল ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ডে। এই এক্সপেরিমেন্ট সিআইএ এবং ইউএস নেভির যৌথ উদ্যোগে করা হয়েছিল। যদিও এই এক্সপেরিমেন্ট ছিল প্রজেক্ট রেইনবোর আন্ডারে, কিন্তু জায়গাটার নামে এক্সপেরিমেন্টের নাম হয় ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। আচ্ছা, জাহাজটা কিন্তু ফাঁকা ছিল না,
এই জাহাজ যেহেতু ডেস্ট্রয়ার অর্থাৎ যুদ্ধজাহাজ, তাই এখানে সাধারণ মানুষ না থাকলেও কেবিন ক্রু, সেনা এবং জাহাজের অন্যান্য কর্মীরা ছিলেন। আর যারা ছিলেন তারা কেউই এই এক্সপেরিমেন্টের বিষয়ে কিছুই জানতেন না, অর্থাৎ তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল। নির্দিষ্ট সময়ে জাহাজটা শিপইয়ার্ড থেকে বেরিয়ে শিপইয়ার্ডের থেকে খানিকটা দূরে গেছিল, আর এই সময়ই এক্সপেরিমেন্টটা শুরু হয়। বিজ্ঞানীরা জাহাজটাকে ঘিরে একটা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা শুরু করেন। উদ্দেশ্য ছিল লাইট এবং গ্র্যাভিটিকে অল্টার করে, লাইট ওয়েভকে ভেঙে আলোর গতিপথকে অল্টার করে জাহাজটাকে দৃষ্টিপথের বাইরে নিয়ে যাওয়া। অর্থাৎ জাহাজ ওখানেই থাকবে, কিন্তু আলোর পথ পাল্টে যাবে বলে জাহাজটাকে দেখা যাবে না। কিন্তু যা ভাবা হয়েছিল বাস্তবে কিন্তু তা হয়নি। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টের ওপরে যে কন্ট্রোল রাখতে পারবেন বলে মনে করেছিলেন, সেদিন কিন্তু তারা তা পারেননি, অথবা তাদের মধ্যে কেউ হয়তো সেটা চাননি, তবে সেটা অন্য প্রসঙ্গ, আর সেই নিয়ে আজ কোনো কথা হয়তো বলবো না। যাই হোক, মোটমাট তারা কন্ট্রোল হারিয়েছিলেন। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিকে তারা কন্ট্রোল করতে পারেননি। এক্সপেরিমেন্টটা দুটো দিক ছিল। প্রথমত, জাহাজটাকে আলোর গতিপথ পাল্টে দিয়ে দৃষ্টিপথের বাইরে নিয়ে যাওয়া, অর্থাৎ অদৃশ্য করা, এবং দ্বিতীয়ত আলোর গতিপথকে আবারও পাল্টে দিয়ে জাহাজটাকে দৃষ্টিপথের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ দৃশ্যমান করা। শোনা গেছে যে এক্সপেরিমেন্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জাহাজটা ঘন সবুজ কুয়াশায় ঢেকে যায়। আর তা খুব স্বাভাবিক, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শক্তিশালী হলে তা সবুজ কুয়াশার মধ্যেই দেখায়। তারপরে সেই সবুজ কুয়াশা যখন হালকা হয়ে আসে, দেখা যায় যে জাহাজটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। এই দেখে তো স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা যথেষ্ট আনন্দিত হলেন, কারণ এক্সপেরিমেন্টের প্রথম ভাগ সাকসেসফুল। কিন্তু গোলমাল বাঁধল ঠিক এর পরেই। তারা দেখলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি তাদের কন্ট্রোলের বাইরে গিয়ে আনন্যাচারালি বিহেভ করছে। অন্যদিকে জাহাজটা অদৃশ্য হওয়ার কয়েক মুহূর্ত পরেই প্রায় 320 কিলোমিটার দূরে ভার্জিনিয়ার নরফোক শিপইয়ার্ডে কিছুক্ষণের জন্য দেখা যায়, এবং তারপরেই তা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এরপরেই ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে, মানে যেখানে এক্সপেরিমেন্টটা করা হচ্ছিল, সেখানে দেখা যায়। তো এই অবধি শুনে তো আপনাদের ডেফিনেটলি এটাকে একটা বেশ ভালো সাইফাই প্লট মনে হচ্ছে, তাই তো? ওয়েট, দ্য রিয়েল হরর বিগিনস নাও। এর পরের ঘটনা ভয়ঙ্কর। জাহাজটা যখন ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে ফিরে এলো, জাহাজটাকে তখন বাইরে থেকে অদ্ভুত দেখাচ্ছিল। বাইরে থেকেই দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা অস্বাভাবিক। অন্তত প্রত্যক্ষদর্শীরা পরে তাই বলেছিলেন। তখন বিজ্ঞানীরা এবং আরও কিছু মানুষজন যারা ওই দিন ওখানে উপস্থিত ছিলেন, তারা দল বেঁধে ধীরে ধীরে জাহাজের কাছে গেলেন এবং তারপরে জাহাজে উঠলেন। কিন্তু ওনারা এবার জাহাজে যা দেখলেন, তাতে তো ওনাদের চোখ কপালে উঠল। কিছু নাবিকের শরীর জাহাজের ডেক কিংবা দেয়ালের সঙ্গে মিশে গেছিল। ফ্লোরে গেঁথে গেছিল শরীরের অর্ধেক, কিন্তু বাকি অর্ধেক আর নেই। কারুর শরীরের কিছু অংশ গলে গেছে, কারুর মাথা দেয়ালে ঢুকে গেছে, কারুর হাত, পা, মাথা, শরীরের অংশ জাহাজের ধাতর ভেতরে এমনভাবে আটকে গেছিল, যার ফলে মনে হচ্ছিল যেন তারা জাহাজেরই অংশ হয়ে গেছে। মানে যে অসম্ভব দৃশ্য তখন জাহাজে দেখা গেছিল, তাকে ভাষায় প্রকাশ করাও বেশ কঠিন একটা বিষয়। কিছু নাবিক নিজে থেকেই বারবার অদৃশ্য হয়ে যেত, আমারও ফিরে আসতো। মনে হতো যেন তারা দৃশ্যমান আর অদৃশ্য এই দুটো জগতের মাঝে আটকে গেছে। কারুর ক্ষেত্রে শরীরের এক্সট্রা অংশ তৈরি হয়ে গেছিল। কাউকে খুঁজে পাওয়া যায়নি, বেশিরভাগই মারা গেছিলেন। যারা তখনও বেঁচে ছিলেন, তাদের প্রত্যেকের মনের উপরেই সাংঘাতিক প্রভাব পড়েছিল। অনেকেই বদ্ধ উন্মাদ হয়ে গেছিলেন, বাকিরা সম্পূর্ণ অসংলগ্ন কথা বলছিলেন, যার কোনো অর্থই দাঁড়াচ্ছিল না। যদিও সেই সময় এই ঘটনার কথা সেভাবে সামনে আসেনি, কানাঘুষো অবশ্যই চলছিল, কারণ স্টেলথ টেকনোলজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা অত্যন্ত হট টপিক, এবং বেশ কিছু মানুষজন চুপে চাপে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতো। তারা অনেক রকমের অদ্ভুত দাবি করত, কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষ। তবে প্রত্যক্ষ দাবির থেকেও পরোক্ষ দাবি সেখানে বেশি ছিল। অনেকেই বলতো তাদের কোনো কাছের কেউ নাবিক ছিল যে হারিয়ে গেছে, কিংবা নৌসেনা ছিল যার কখনো ফিরে আসেনি, কিংবা কেউ বলতো তার পরিচিত কেউ শিপইয়ার্ডে অদ্ভুত কিছু দেখেছিল। আসলে সম্ভব অসম্ভব সব রকমের স্পেকুলেশন থিওরি তখন হাওয়ায় উঠছে। কেউ বিশ্বাস করছে, কেউ বা করছে না।
সাধারণ মানুষ আতঙ্কিত, ক্ষুব্ধ, উত্তেজিত, চিন্তিত। এই ঘটনার পরে প্রায় 12 বছর কেটে গেছে। ফিলাডেলফিয়ার কথা নিয়ে এখন আর হয়তোবা সেভাবে আলোচনা হচ্ছে না, কিংবা বলা যায় যে কেউই প্রকাশ্যে আসছে না। কিন্তু এবার একটা অদ্ভুত দাবি নিয়ে সামনে এলেন কার্ল এম অ্যালেন নামে একজন। ওনার পুরো নাম কার্লোস মিগুয়েল অ্যালেন্ড। পরে অবশ্য ওনার আরও বেশ কটা নামের কথাও শোনা গেছে, তবে ওনাকে নিয়ে আলাদা করে একটা এপিসোড এরপরে অবশ্যই করব, না হলে হয়তো বেশ কিছুটা আপনাদের অজানাই থেকে যাবে। তখন 1955 সাল ইউএস অফিস অফ নেভাল রিসার্চে একটা প্যাকেজ এলো, কিন্তু এই প্যাকেজ যে কে পাঠিয়েছিল তার পরিচয় সেখানে ছিল না। সেই প্যাকেজের মধ্যে মরিস কে জেসাপের লেখা বই দ্য কেস ফর দ্য ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টসের একটা কপি ছিল। পুরো বইটার মার্জিনে অজস্র হাতে লেখা নোটস ছিল। সেই লেখাগুলো ছিল 3 রকমের নীল কালিতে লেখা, যেন 3 জন আলাদা আলাদা মানুষ এই লেখাগুলো লিখেছে। এর মধ্যে একজনকে জেমি নামে অ্যাড্রেস করা হচ্ছিল। এছাড়া তারা একে অপরকে জিপসি বলে ডাকছিল। বইয়ের মার্জিনের পাশে যে লেখাগুলো ছিল তা এমন ছিল যেন তারা একে অপরের সঙ্গে জেসাপের লেখার বিষয়েই আলোচনা করছিল, যেমন কিভাবে ফ্লাইং সসার চলে, অন্য গ্রহের প্রাণীদের কথা, তাদের সভ্যতার কথা। এমনকি তারা এই নিয়েও যথেষ্ট আলোচনা করছিল যে জেসাপ এই এলিয়েন টেকনোলজির ব্যাপারে অনেক কিছুই জেনে গেছে এবং এই টেকনোলজিকে সম্পূর্ণভাবে বোঝার প্রায় কাছেই সে চলে এসেছে। এছাড়া ওই নোটসে এও বলা ছিল যে বহির্বিশ্বে 2 ধরনের এলিয়েন সভ্যতা আছে। এখানেই শেষ না, এরপরে সেই বইয়ের মার্জিনেই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের কথাও বলা ছিল, কি কি সেখানে হয়েছিল, কিভাবে স্পেস টাইম ফেব্রিক সেখানে ভেঙে জাহাজ টেলিপোর্টেড হয়েছিল, কিভাবে এই এক্সপেরিমেন্টের ফলে এত মানুষের ভয়াবহ পরিণতি হয়েছিল ইত্যাদি। এবং এই সব কিছুর জন্য দেশের সরকার এবং ইউএস নেভিকে দায়ী করা থেকে শুরু করে তাদের কভার আপ করার অপচেষ্টা, এই সব কিছু বইয়ের মার্জিনে হাতে লেখা নোটসে মেনশন করা হয়েছিল। আচ্ছা, আরও কিছু বলার আগে একটু মরিস কে জেসাপের পরিচয় দিয়ে নিই, তাহলে পুরো বিষয়টা বুঝতে আরও বেশি সুবিধা হবে। মরিস কে জেসাপ ছিলেন আমেরিকান ইউফোলজিস্ট, অর্থাৎ যারা ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স লাইফ নিয়ে গবেষণা এবং তদন্ত করেন। জেসাপকে এই সাবজেক্টে একজন এক্সপার্ট বললেও হয়তো কমই বলা হবে। তিনি এই বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন এবং তিনি বেশ অনেকগুলো রিসার্চ বেসড বইও লিখেছেন। বইগুলোতে যেসব তথ্য তিনি তুলে ধরেছেন এবং পাশাপাশি গভর্নমেন্টের তরফ থেকে এইসব তথ্যকে ডেলিবারেটলি গোপন করা, স্যাবোটাজ করার যে চক্রান্ত চলে, তিনি সেই বিষয়েও সময় সময় মুখ খুলেছেন। যাই হোক, মরিস কে জেসাপ একজন ইন্টারেস্টিং চরিত্র ছিলেন, কার্লের মতনই। তবে আজ নয়, বরং অন্য কোনো দিন ওনাকে নিয়ে আরও অনেক কিছু বলবো। এবার ইউএস অফিস অফ নেভাল তো এই বইটার সঙ্গে সঙ্গে মরিস কে জেসাপের সঙ্গে যোগাযোগ করে, কারণ বইটার প্যাকেজ তাদের যে কে পাঠিয়েছে তা যেহেতু তারা জানতে পারেননি, তারা তখন বইয়ের লেখকের সঙ্গে যোগাযোগ করাই ঠিক মনে করল। তারা প্রথমেই জেসাপের কাছে জানতে চেয়েছিল যে সেই অ্যাননিমাস সেন্ডারের সঙ্গে জেসাপের কী সম্পর্ক, কেনই বা জেসাপের লেখা বই সেই অ্যাননিমাস সেন্ডার চুজ করলো, জেসাপ কী জানে এলিয়েন টেকনোলজি নিয়ে, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে বা জেসাপের বক্তব্য কী, এরকম আরও অজস্র প্রশ্ন জেসাপকে করা হয় ইউএস নেভির পক্ষ থেকে। দিনের পর দিন যারা চলে জেসাপের। জেসাপ তখন সত্যিই চিনতেন না কালকে, এমনকি ওই অ্যাননিমাস সেন্ডার যে কে এবং কেনই বা সে জেসাপেরই বই পাঠিয়েছে ইউএস নেভিকে, কেনই বা সে এসব লিখেছে, জেসাপ তখনও কিছুই জানতেন না। এমনকি জেসাপ এর আগে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে সেভাবে কোনোদিন মাথাও ঘামাননি, আর ঘামাবেনই বা কেন। ওনার কাজ ছিল এলিয়েন নিয়ে, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স লাইফ নিয়ে, সোজা কথায় বহির্বিশ্ব নিয়ে। আর তাই জেসাপ ইউএস নেভিকে জেরার সময় জানান। অনেক দিন ধরে অনেক জিজ্ঞাসাবাদ করে ইউএস নেভিও আশ্বস্ত হয় যে ওই অ্যাননিমাস সেন্ডারের সঙ্গে জেসাপের সত্যিই কোনো সম্পর্ক নেই। এই অ্যাননিমাস সেন্ডার ছিলেন কার্ল এম অ্যালেন, যিনি নিজেকে কার্লোস মিগুয়েল অ্যালেন্ড নামেও পরিচয় দিতেন। আগেই বললাম যে ফিলাডেলফিয়ার ঘটনার 12 বছর পরে কার্ল প্রকাশ্যে এসেছিলেন একটা অদ্ভুত দাবি নিয়ে। কার্ল ছোট থেকেই ছিলেন অসম্ভব ব্রিলিয়েন্ট, পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত হাসি খুশি একজন মানুষ, যিনি সবার সঙ্গে মজা করতে, আনন্দ করতে ভালোবাসতেন। তার জীবন ছিল অত্যন্ত বর্ণময়। আগেও বললাম যে কার্লকে নিয়ে একটা গোটা এপিসোড করতে হবে, এরপরে নইলে হয়তো অনেক কিছুই বলা বাকি থেকে যাবে। তাই চলুন আমরা এবার কার্লের সঙ্গে জেসাপের লিঙ্কটা বরং দেখি।
এর পরের বছর মানে ইউএস নেভিকে কার্ল যে বছর সেই অ্যাননিমাস প্যাকেজটা পাঠিয়েছিলেন, তার পরের বছর মানে 1956 সালে কার্ল এবার জেসাপকেই সরাসরি চিঠি পাঠানো শুরু করলেন। সেই চিঠিগুলোতে তিনি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে লিখলেন, দাবি করলেন এলিয়েন টেকনোলজির ব্যবহার হয়েছে এক্ষেত্রে। তিনি চিঠিতে লিখলেন যে এই এক্সপেরিমেন্ট যখন হচ্ছিল তখন তিনি সেই শিপইয়ার্ড থেকে খানিকটা দূরে এসএস অ্যান্ড্রু ফুরুসেথ নামের আরেকটা জাহাজে কাজ করছিলেন, আর তাই তিনি এই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট সম্পূর্ণটা নিজের চোখে দেখেছিলেন। তিনি তার চিঠিতে বলেছিলেন যে তিনি তার নিজের চোখের সামনে ইউএসএস এলড্রিচকে একবার অদৃশ্য হতে এবং তারপরে দৃশ্যমান হতে দেখেছেন। শুধু তাই নয়, তিনি এও দাবি করেছেন জাহাজটা দৃশ্যমান হওয়ার পরে তিনিও অন্যদের সঙ্গে সেই জাহাজে ওঠেন এবং ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হন। কার্ল জেসাপকে জানান যে এই এক্সপেরিমেন্টে ডক্টর অ্যালবার্ট আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরি ইমপ্লিমেন্ট করা হয়েছিল, এলিয়েন টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছিল। ডক্টর ফ্র্যাঙ্কলিন রেনো এখানেরই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের সময় ছিলেন, তিনি অ্যাক্টিভলি এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছিলেন, আর তিনি ছিলেন ভয়ঙ্কর, কারোর জীবনের পরোয়া তিনি করেন না। সবথেকে বড় কথা, কার্ল দাবি করেছিলেন স্বয়ং ডক্টর অ্যালবার্ট আইনস্টাইন এই পরীক্ষার সময় সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, জেসাপকে কার্ল আরও এরকম কিছু বলেছিলেন যা যথেষ্ট চিন্তার। তিনি বলেছিলেন জেসাপ যেন আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের গ্র্যাভিটি ডিফাইং লেভিটেশন টেকনোলজি নিয়ে বেশি গবেষণা কিংবা চর্চা না করেন, তাতে জেসাপের প্রাণের ঝুঁকি আছে। কারণ হিসাবে তিনি বলেছিলেন দেশের সরকার অলরেডি সব জানে এবং যারা এলিয়েন টেকনোলজির ক্ষেত্রে বেশি কৌতূহল দেখায় তাদের পরিণতি হয় ভয়ঙ্কর। তাদের চিরকালের জন্য চুপ করিয়ে দেওয়া হয়, হয় তাদের মেরে ফেলা হয় কিংবা তাদের আত্মহত্যা করতে বাধ্য করা হয়। অবশ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের কভার আপ এবং অনেক ক্ষেত্রেই তার ভয়াবহ পরিণতি নিয়ে জেসাপ নিজেও যথেষ্ট অ্যাওয়ার ছিলেন। যাই হোক, 1955-56 সাল থেকে এই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায়। একদিকে খুব সামান্য কিছু মানুষজন ধীরে ধীরে মুখ খোলা শুরু করেন এবং বলেন যে খুব কম সংখ্যক মানুষ এই এক্সপেরিমেন্টের পরে প্রাণে বেঁচেছে এবং হাতে গোনা মাত্র কয়েকজন হয়তো সম্পূর্ণ সুস্থ হতে পেরেছে। এরকমই একজন সার্ভাইভার ছিলেন অ্যালফ্রেড বিলেক, অন্তত সেরকমই তো তার নিজের দাবি ছিল। তবে তিনি যা সব দাবি করেছিলেন তা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতন। তিনি 1988 সালে দাবি করেন যে তিনি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের একজন সার্ভাইভার। বিলেকের দাবি ছিল যে তার মেমোরি ইরেজ করা হয়েছিল, তাই তিনি সব ভুলে দিয়েছিলেন। 1984 সালে দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বলে একটা মুভি বেরিয়েছিল, আপনারা এখনও ইউটিউবেও দেখতে পাবেন। তার একটা সিকুয়েলও বেরিয়েছিল 2012 সালে। যাই হোক, তো যা বলছিলাম, বিলেক দাবি করেন যে 1984 সালের মুভিটা দেখার পরে তিনি তার লুপ্ত স্মৃতি একটু একটু করে ফিরে পেতে থাকেন এবং বুঝতে পারেন এটা তারই জীবনের ঘটনার উপরে বেস করে তৈরি করা হয়েছে। তিনি এবং তার ভাই ডানকান ক্যামেরন এই ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের সময় ওই জাহাজেই ছিলেন এবং তারা একটা সময়ের টানেলে পড়ে গেছিলেন। আর তারা নাকি সেখান থেকে, অর্থাৎ 1943 সালের ফিলাডেলফিয়া থেকে 1983 সালের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মন্টাক প্রজেক্টে টেলিপোর্টেড হন। এই মন্টাক প্রজেক্ট নিয়ে আমাদের এই বাংলায় মিস্ট্রি চ্যানেলে কিন্তু আগেই একটা ভিডিও করা আছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, তাহলে কনটেক্সটটা আরও ভালো করে বুঝতে পারবেন। তবে বিলেকের ক্লেম এতটাই আলাদা যা বাস্তবিক একটা ঝড় তুলে দিয়েছিল। আমি এর পরেই আরেকটা ভিডিও পাবলিশ করব যাতে আপনারা বিলেকের ঘটনা আরও ডিটেলে জানতে পারবেন। এর পরতে পরতে এতটাই রহস্য, এতটাই অদ্ভুত ক্লেম যে সত্যিই বিশ্বাস করা কষ্টকর হয়ে ওঠে। যাই হোক, এ তো গেল এক তরফের কথা। এইসব দাবি এবং তাকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল, আতঙ্ক, সরকারের প্রতি অবিশ্বাস তখনও মাথা চাড়া দিয়ে ওঠারও সুযোগ পায়নি। তার আগেই সরকার পক্ষ এই বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করা শুরু করলো। বলল যে এইসব একদমই আজগুবি সায়েন্স ফিকশন, গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু যখন অনেকগুলো মানুষ এসে দাবি করতে থাকলো যে আমরা প্রত্যক্ষদর্শী কিংবা আমরা সেখানে সেদিন ছিলাম, এবার কিন্তু সরকার পক্ষ বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি যে নিল শুধু তাই নয়, তারা এইসব দাবিকে খণ্ডন করার জন্য উঠে পড়ে লাগলো। প্রথমেই সরকার পক্ষ থেকে, অর্থাৎ নেভাল ডিপার্টমেন্ট থেকে জানানো হলো যে ইউএসএস এলড্রিচ জাহাজটি 28 অক্টোবর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ডে আদৌ ছিল না। আর তার সপক্ষে নেভাল ডিপার্টমেন্ট থেকে জাহাজের লগবুক দেখিয়ে প্রমাণ করা হয় যে জাহাজটা ওই সময় সত্যি সত্যি বাহামাতেই ছিল, অর্থাৎ
যেদিন এক্সপেরিমেন্টটা হয়েছিল বলে দাবি করা হয় সেদিন নাকি ওই জাহাজটা ওখানে ছিলই না, বরং জাহাজটা ছিল বাহামাতে। কিন্তু যারা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট হয়েছে বলে দাবি করেন তারা তখন বললেন যে হতেই পারে লগবুক ম্যানিপুলেট করা হয়েছে, কিংবা এমনও হতে পারে যে ওই জাহাজটার বদলে আসলে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল USS হ্যামন্ড DE 131 জাহাজের উপরে। কারণ USS হ্যামন্ড DE 131 জাহাজটা 20 অক্টোবর ওই শিপইয়ার্ডে এসছিল এবং তখন থেকে ওখানেই ছিল। এরপরে 1996 সালে সেপ্টেম্বরে রীতিমতন প্রেস ব্রিফিং করে অফিস অফ নেভাল রিসার্চের তরফ থেকে জানানো হয় যে তারা কোনোদিনও কোনো রকমের কোনো রাডার ইনভিজিবিলিটি নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করেননি, ওই দিন করেননি, এখনও অবধিও কখনো করেননি। এমনকি তারা এও দাবি করেন যে 1946 সালের আগে এই অফিস অফ নেভাল রিসার্চ প্রতিষ্ঠাই হয়নি। তাহলে তারা কিভাবে 1943 সালের 28 অক্টোবর এরকম একটা এক্সপেরিমেন্ট করবে? তাই এইসব কিছুই জাস্ট গাল গল্প, একটা মোটা দাগের সায়েন্স ফিকশন বাদে কিছুই নয়। এছাড়াও 1999 সালে ওই সময়কার ক্রু মেম্বারদের নিয়ে একটা রিইউনিয়ন অর্গানাইজ করা হয়। ফিলাডেলফিয়ার এক নিউজ পেপারে পাবলিশ হয় যে সেই ক্রু মেম্বাররা জোর গলায় বলেছেন যে তারা ওই সময় USS এলড্রিচ জাহাজে ছিল এবং জাহাজটা তখন বাহামাতে ছিল। এমনকি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের অদ্ভুত দাবি নিয়ে নিজেদের মধ্যে তারা হাসাহাসিও করে। উল্টো দিকে দাবি করা হয় এই ক্রু মেম্বাররা আদৌ সেদিন ওই জাহাজেই ছিল না, পুরোটাই ফেক এবং স্টেজড। আবার US মিলিটারির তরফ থেকে আরেকজনের কথা সামনে আনা হয়। তার নাম ছিল এডওয়ার্ড ডাজন। তিনি ছিলেন নৌবাহিনীর একজন ইলেকট্রিশিয়ান, যিনি সেই সময় USS অ্যাংস্ট্রমে কাজ করছিলেন, আর তার ঠিক পাশেই ছিল USS এলড্রিচ। এডওয়ার্ড জানান যে জাহাজে ডিক্সিংয়ের কাজ হচ্ছিল, যা জাহাজের ম্যাগনেটিক ফুটপ্রিন্টকে কমানোর চেষ্টা করত, যাতে তা জাহাজকে ম্যাগনেটিক মাইন থেকে রক্ষা করে। এর সঙ্গে কোনো জাহাজের অদৃশ্য হয়ে যাওয়ার কোনোই সম্পর্ক নেই। কিন্তু ততদিনই আরও অনেকে অনেক কিছু এক্সপোজ করা শুরু করেছেন। যেমন দ্য মর্নিং কল বলে একটা নিউজ পেপার ন্যাশনাল লেভেলের ইনভেস্টিগেশন চালিয়েছিল। তারা দাবি করে যে তারা নাকি DJ ডন মায়ার্স, হ্যারি এন্টন, চার্লস W ডওয়ার এবং ওয়াকার নামের ক্রু মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল, যারা ওই দিন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টে ছিল। যদিও এই ব্যাপারে এই নিউজ পেপার তারপরে একদমই সাইলেন্ট হয়ে গেছিল, অনেকে মনে করে ঠিক যেভাবে দেশের সরকার বাকি সব হুইসেল ব্লোয়ারদেরকে চুপ করিয়ে দিয়েছে, এক্ষেত্রেও তাই হয়েছে। মানুষের ক্ষোভ আরও বাড়তে থাকলো। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। মনে আছে তো সেই মরিসকে জেসপের কথা, সেই যে ইউফোলজিস্ট? কার্ল তাকে চিঠি লিখেছিলেন তার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে, মনে পড়ছে তো? ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের বিষয়ে মরিস বিভিন্ন চিঠিতে কার্লের থেকে এত তথ্য পেয়েছিলেন যে তিনি নিজেও বিষয়টা নিয়ে ইন্টারেস্ট নেন। তিনি রিসার্চ শুরু করেন এবং তার একজন খুব কাছের বন্ধু, একজন সায়েন্টিস্ট ডক্টর জে ম্যানসন ভ্যালেন্টাইনের সঙ্গে বেশ কিছু আলোচনা করেন। মরিস জানান তিনি খুব বড় একটা রহস্যের সামনে দাঁড়িয়ে আছেন, যা অবিশ্বাস্য, অমানবিক, এবং তিনি পৃথিবীকে তা জানাবেন। কিন্তু এই কথা যেদিন জেসাপ ডক্টর ভ্যালেন্টাইনকে বলেছিলেন, তার পরের দিনই মরিসটি তার নিজের গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। কোনো রকম কোনো পোস্টমর্টেম এবং ইনভেস্টিগেশন ছাড়াই এই ঘটনাকে প্রশাসনের তরফে ডিপ্রেশনের ফলে আত্মহত্যা বলে ডিক্লেয়ার করে তড়িঘড়ি কেস ক্লোজ করে দেওয়া হয়। তখন 1959 সাল, অর্থাৎ কার্ল জেসাপকে জানানোর মাত্র 3 বছরের মধ্যে এই ঘটনা ঘটেছিল। ডক্টর ভ্যালেন্টাইন বলেছিলেন জেসাপের মধ্যে কোনো রকমের কোনো ডিপ্রেশন তো ছিলই না, বরং তিনি ছিলেন অনেক বেশি উত্তেজিত। মনে হচ্ছিল একটা কোনো গোপন, রহস্যময় অথচ ভয়ানক কিছু জেসাপ জানেন। এমনকি ডক্টর ভ্যালেন্টাইন বলেন যে তিনি জেসাপকে যখন জিজ্ঞেস করেছিলেন কী বিষয়ে তিনি পৃথিবীকে জানাতে চান, তার উত্তরে জেসাপ নাকি বলেছিলেন যে তিনি তা ভ্যালেন্টাইনকে বলতে চান না, কারণ তাতে ভ্যালেন্টাইনের জীবনের আশঙ্কা তৈরি হবে। তিনি একেবারে সবার সামনে পুরো ঘটনার খোলসা করবেন খুব শিগগিরই, কারণ তার কাছে সব প্রমাণ অলরেডি মজুত হয়ে গেছে। ভ্যালেন্টাইন নাকি তখন তার বন্ধু জেসাপের কাছে জানতে চান যে জেসাপের নিজেরও তো তাহলে প্রাণের আশঙ্কা রয়েছে। তার উত্তরে নাকি জেসাপ বলেছিলেন যে হ্যাঁ, তা থাকলেও তিনি মনে করেন যে তার কোনো বিপদ হওয়ার আগেই তিনি পৃথিবীকে এই বিষয়ে বলে দিতে পারবেন। সবাই একবার সব কিছু জেনে গেলে তার ক্ষতি করার কোনো সাহস আর কেউ পাবে না। অন্যদিকে অনেকেই দাবি করেন, বিশেষ করে যারা সেদিন ওখানে ছিলেন তাদের অনেকেই অ্যানোনিমাসলি জানান যে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মরিসের মতোই আরও কিছু মানুষের মৃত্যুর খবরও এসেছে, বেশ কিছু মানুষ হারিয়ে গেছে। কিন্তু আজও এই নিয়ে কানাঘুষো বন্ধ তো হয়নি, বরং সোশ্যাল মিডিয়ার ফলে আরও বেশি করে এই আলোচনা বেড়েছে। ইউটিউব থেকে শুরু করে কোরা, রেডিট কিংবা টুইটার, মানে এখন যাকে আমরা এক্স বলে জানি, সব জায়গায় এই নিয়ে অনেক কথা, অনেক দাবির কথা শোনা যায়। হয়তো এর মধ্যে অধিকাংশই মিথ্যে, একটা নিছক বানানো গল্প, উদ্ভট দাবি, কিন্তু পুরোটাই কি তাই? এমনকি ইউএস গভর্নমেন্ট এবং ইউএস মিলিটারির তরফ থেকে এত বেশি করে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা কিংবা সিম্পলিফাই করার চেষ্টা, সব কিছু কোথাও যেন একটা কোনো কভার আপের দিকেই নির্দেশ করে। তবে সত্যি কি হয়েছিল আমিও জানি না, আর এত বড় ভিডিও হওয়ার সত্ত্বেও অনেক ঘটনাই এখানে বলে উঠতে পারলাম না। আশা করি পরে কোনো ভিডিওতে আবারও কথা হবে এই নিয়ে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আবারও দেখা হচ্ছে এরপরে অন্য কোনো একটা রহস্য ভরা এপিসোডে।